সুশান্ত মোটামুটি অনেক বিষয় বলেছে। তো আজকে অ্যাকচুয়াল হিয়ারিংয়ে কি বিষয়ে উপস্থাপন হয়েছে এবং কি আলোচনা হয়েছে, বা আমাদের আমাদের আইনজীবী অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী তিনি ঠিক কি টাইপের আর্গুমেন্ট করেছেন এই প্যানেলের পক্ষে, সে বিষয়ে আমি দু কথা বলার চেষ্টা করব। তো মূলত আপনারা জানেন যে মূল অভিযোগ ছিল একদম স্পেসিফিক কয়েকটা টাইপের। এক, রিজার্ভেশন রুলস, যেটা এর আগের দিন সবিস্তারে উনি আলোচনা করে বুঝিয়ে দিয়েছেন যে ঠিক রিজার্ভেশনটা কেমন টাইপের। কাস্ট ক্যাটাগরি ওয়াইজ মেরিট লিস্ট বলতে কাকে বোঝায় সেটা উনি সবিস্তারে আলোচনা করেছেন, যেটাকে এক শ্রেণীর আইনজীবী বা এক টাইপের আইনজীবী বা দু একজন আইনজীবী বোঝানোর চেষ্টা করছিলেন যে যারা জেনারেল তারা জেনারেল, যারা এসসি এসটি ওবিসি নিজের ক্যাটাগরিতে সীমাবদ্ধ, বাইরে কোথাও যেতে পারবেন। তাদেরকে মূলত বিভিন্ন নোটস অফ আর্গুমেন্ট তিনি রেডি করেছিলেন, বিভিন্ন জাজমেন্ট কপি থেকে শুরু করে অনেক কিছু, এবং সংবিধানের বিভিন্ন অংশ তুলে তিনি সবিস্তারে যুক্তি খণ্ডন করেছেন এর আগের দিন। এবং সেখানে একটা জিনিস তিনি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন যে জেনারেল ভ্যাকেন্সি যেটা, সেটা ওপেন ভ্যাকেন্সি, সেটা যদি কাট অফ ক্লিয়ার করে কোনো ক্যান্ডিডেট সে যে কেউ যেতে পারে। আর তা ভিন্ন বাকি যে সমস্ত ভ্যাকেন্সিগুলো রয়েছে কাস্ট সাবজেক্ট ক্যাটাগরি ওয়াইজ, সেখানে শুধুমাত্র সেই ক্যাটাগরি ক্যান্ডিডেটরাই স্থান পাবে, এটা খুব স্বাভাবিক বিষয়। আর জেনারেল ক্যান্ডিডেট যেগুলো বা জেনারেল ভ্যাকেন্সি যেগুলো, সেটা হলো ওপেন ভ্যাকেন্সি, সেখানে যে কোনো টাইপের ক্যান্ডিডেট যেতে পারে যদি তার সেই জেনারেলের কাট অফ সে ক্লিয়ার করতে পারে বা তার নাম্বার বেশি থাকে। তো সেক্ষেত্রে বিচারপতি যেভাবে নেওয়ার উনি কিভাবে নিয়েছেন না নিয়েছেন সেটা তো সময় বলবে। আজকে মূলত আলোচনা ছিল ভ্যাকেন্সি ইস্যু, এবং এই মূল দুটো বিষয় ছাড়া আরো যে সমস্ত শাখা বা উপশাখা নিয়ে আলোচনা হয়েছিল সেই সব বিষয় নিয়ে। তা আজ তিনি ভ্যাকেন্সি নিয়েও বেশ কিছু কথা বলেছেন, যে বেশ কিছু যুক্তি উনি খাড়া করেছেন, এবং সংবিধান থেকে শুরু করে বিভিন্ন অর্ডার কপি থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি তিনার সাপেক্ষে, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী যেহেতু উনার সাপেক্ষে যা যা যুক্তি খাড়া করা দরকার তিনি করেছেন। সমস্ত বিষয়টা বিচারপতি শুনেছেন। এখন কি অর্ডার আসবে এ বিষয়ে সেটা সম্পূর্ণ বিচারপতির উপর নির্ভরশীল। তো এই একটা গেল ভ্যাকেন্সি বিষয়। আর মূল বিষয় যেগুলা ছিল যে প্যানেলের উপর অভিযোগ, অর্থাৎ প্যানেলের উপর অভিযোগ বলতে কি, এইটা যদি আমরা একটু বিশ্লেষণ করতে যাই তাহলে দেখতে পাবো যে এটা তো ছিল টোটাল প্যানেলের উপর প্রশ্ন, যে এক রিজার্ভেশন রুলস আর দুই হলো ভ্যাকেন্সি। এটা তো পুরো সার্বিক দুটো আলোচনা। আর যদি শাখা বা উপশাখা আলোচনা বলতে যাই, বা কোনো একটা সাবজেক্ট ক্যাটাগরি বা স্পেসিফিক কোনো ক্যান্ডিডেটের নামে অভিযোগ, বা কোনো একটা পার্টিকুলার কোনো সাবজেক্ট ক্যাটাগরিতে অভিযোগ, এগুলো তো পার্ট করে এটা আলাদা বিষয়। তো এক্ষেত্রে বারবার যে ওএমআর রিচেক একটা প্রশ্ন এসেছিল, যে ওএমআর রিচেক এই ভাষাটাকে কমিশনের অ্যাডভোকেট তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে প্রথমে যে ইন্টারভিউ নেওয়া হয়েছিল সেটা ওভারঅল ছিল, সেটা 1:1.4 অনুপাতে। তারপরে কতজন ক্যান্ডিডেট অ্যাবসেন্ট হয় বা কতজনকে রিজেক্ট করা হয় টেবিলে, এবং পরবর্তীতে 1585 জন এবং আরো 3 জন সহ 1588 জন তারা যে সেকেন্ড ইন্টারভিউ অ্যাটেন্ড করে, এবং 18,000 সামথিং গ্রিভেন্সের মধ্যে থেকে প্রায় 15,000 সামথিং অ্যাটেন্ডেন্স থাকার মধ্যে থেকে যাদের নাম্বার বেশি ছিল তারা পুনরায় বিবেচিত হয়ে তারা দ্বিতীয়বার ইন্টারভিউতে সুযোগ পায়। সেই বিষয়টা বিচারপতির সামনে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন, এবং এই যে প্রসেসগুলো হচ্ছে একদম ফার্স্ট টু লাস্ট, সেটা যে একটা করে কোর্টের অর্ডার নিয়ে বা কোনো স্টেপ স্কুল সার্ভিস কমিশন স্বেচ্ছায় নেয়নি,
কোর্টের অর্ডার নিয়ে বা কোর্টের অর্ডারের সাপেক্ষে এই সমস্ত পদ্ধতিগুলো অবলম্বন করা হয়েছে সেটা বিচারপতির সামনে একদম ডেট ধরে ধরে উনি ব্যাখ্যা করেন এবং উনি এটা বোঝানোর চেষ্টা করেন যে অন্য রিক্রুটমেন্টের ক্ষেত্রে যে সমস্যাগুলো দেখা দিয়েছিল যে মূলত 9, 10, 11, 12 ওয়ার্ক ফিজিক্যাল এখনো আসেনি, গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে ওএমআর নিয়ে একটা বড় প্রশ্ন চিহ্ন কিন্তু স্কুল সার্ভিস কমিশনের উপর ছিল। সেই নিরিখে স্কুল সার্ভিস কমিশন এটাকে রিজেক্ট করে দেখেছিল যে না, এটা দেখা দরকার আমাদের, কারণ একই সমসাময়িক সমস্যা, তাই এই সমসাময়িক সমস্যাটাকে আমাদের দেখা উচিত। তাই বলে স্কুল সার্ভিস কমিশন মূলত এই রিচেক বা ওএমআর রিচেক প্রসঙ্গে আসে। তো তখন রিচেক করতে গিয়ে যে যে প্রবলেমগুলো সম্মুখীন হয়েছিল সেই প্রবলেমগুলা কি কি টাইপের এবং কোন কোন টাইপের প্রবলেম কত ক্যান্ডিডেট ফেস করেছে সেটা তিনি পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন আজকে কোর্টে দাঁড়িয়ে। প্রথমত ওয়ান টাইপ অফ ক্যান্ডিডেট যাদের ব্ল্যাঙ্ক ওএমআর, তাদেরকে কোনোভাবেই জোন অফ কনসিডারেশন অফ ইন্টারভিউ মানে প্যানেল আনা যাচ্ছে না বা আনা যাবে না। খুব স্বাভাবিক বিষয়, যেটা অলরেডি আপনারা জানেন 29 নম্বর কোর্ট বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চে অলরেডি এই মামলার সুপ্রিম কোর্ট হয়ে ঘুরে এসে স্পেশাল বেঞ্চে হিয়ারিং চলছে, যার হিয়ারিং আজকেও ছিল। তো সেই মর্মে এই ব্ল্যাঙ্ক ওএমআরদের চাকরি দিতে হবে বা কনসিডারেশন করতে হবে এই ব্যাপারটা তো কখনোই আসতেই পারে না। সেই বিষয়টা উনি পরিষ্কার করেন যে এর একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ ক্যান্ডিডেট আছে এবং তিনি আরও বলেন যে অনেক ক্যান্ডিডেট আছে যাদের নাম্বার কমে গেছে, নাম্বার কমে যাওয়ার ফলেও তারা এখনো পর্যন্ত ইন্টারভিউ লিস্টে কিন্তু রয়ে গেছে। অর্থাৎ ধরুন কারো কাট অফ বেশি ছিল, 2, 3, 4 টেট নাম্বার কমে যাওয়ার ফলেও সে কাট অফ ক্লিয়ার করে ফেলেছে, তাকে সেই নাম্বারটা অর্থাৎ তার প্রাপ্ত নম্বর ওএমআর যেটা, সেই নাম্বার দিয়েই তাকে কনসিডার করে তাকে প্যানেলে তার জায়গায় রাখা হয়েছে। এই টাইপের একটা ক্যান্ডিডেট আছে, তাদের সংখ্যাটা উনি জানিয়ে দিয়েছেন। আর এক ধরনের ক্যান্ডিডেট আছে যে যাদের এই নাম্বার কমে যাওয়ার ফলে পুরো মানে ব্ল্যাঙ্কও নেই, মানে ব্ল্যাঙ্ক ওএমআরও নেই, আবার যে প্রাপ্ত নম্বর ই মার্কশিটে পেয়েছিল সেই মার্কসটাও নেই। অর্থাৎ তাদের এমন একটা মার্কস রয়েছে যে ওই মার্কসটা, অ্যাকচুয়াল মার্কসটা যদি তার ধরা হয় তাহলে সেই ক্যান্ডিডেটটা কোনোভাবেই ইন্টারভিউ লিস্টে আসতে পারছে না, অর্থাৎ তার নাম্বারটা কমে যাচ্ছে বা তার সে কাট অফ ক্লিয়ার করতে পারছে না ওএমআর এর নাম্বারের ভিত্তিতে। সেইটা একটা সমস্যা। তাদের ক্যান্ডিডেটদের বিষয়টা উল্লেখ করেছে যে তারা এইরকম ক্যান্ডিডেট 74 জন আছে, যে যারা ওএমআর মানে যাদের নাম্বারের সঙ্গে অর্থাৎ ওএমআরে যা নাম্বার আছে সেই নাম্বারটা কিন্তু অ্যাকচুয়াল ইয়েতে নেই, আপনার সার্ভারে যে নাম্বারটা দিয়েছিল অর্থাৎ ই মার্কশিট ইস্যু করেছিল তখন তার যে নাম্বারটা দেওয়া হয়েছিল সেই নাম্বারটা কিন্তু এক্স্যাক্ট ওএমআরে নেই। এদের একটা ক্যান্ডিডেট। তো সেই টোটাল সংখ্যাগুলা পার্ট করে বলার পর সমস্যা হলো মূলত কিছু ক্যান্ডিডেটদেরকে নিয়ে যাদের এই ওএমআর সমস্যা হওয়ার কারণে বা কোনো কারণবশত তারা বঞ্চিত ভিত্তিতে নাম্বার কমে গেছে বা কোনোভাবে ইন্টারভিউ জোনে আসতে পারছে না বা কাট অফ ক্লিয়ার করতে পারছে না, তাদের তো কোনো প্রশ্নই নেই আমি যতটুকু বুঝলাম। বাকি হয়তো কিছুজন যাদেরকে নিয়ে বিচারপতি হয়তো ভাবতে পারেন যে যাদের নাম্বারটা হয়তো বা কোনো একটা জায়গায় গিয়ে ওএমআর, হোয়াইটনার ইত্যাদির ফলে হয়তো তাদের নাম্বারটা কিছুজন হয়তো চলে আসতে পারে বা এরকম কিছু একটা, তাদেরকে নিয়ে বিচারপতি বললেন যে এদেরকে নিয়ে একটু ভাবার জায়গা আছে বা ভাবতে হবে। এখানে একটা ইন্টারেস্টিং বিষয়, যখন এই প্রসঙ্গে আলোচনা আসে তখন বিরোধী অ্যাডভোকেট তিনি আর্গুমেন্ট করেন যে আমাদের মানে এই যে ডিফেস ওএমআরগুলা, যে ওএমআরের সমস্যাগুলা রয়েছে, এখানে আর্গুমেন্ট করেন ফিরদৌস শামীম যে আমরা ওএমআরগুলা দেখতে চাই, ওই ওএমআরগুলা দেখতে চাই। সেক্ষেত্রে একটা বিষয় দেখা যায়, একজন বিরোধী অ্যাডভোকেট তিনি পরিষ্কার উনি বলেন যে না, আমরা মানে
ওএমআর চাইছি না। অর্থাৎ যে আইনজীবীরা ঠিক আগের দিন, ঠিক আগের সময় ই মার্কশিট ভ্যালিড এটা বলে চিৎকার করেছে বেশ কয়েকদিন, যে ই মার্কশিটে যে নাম্বারটা দিয়েছে সেই নাম্বারটাই ভ্যালিড নাম্বার, সেই নাম্বারটা দিয়ে নিয়োগ প্রক্রিয়াকে সচল রাখতে হবে। আর সেই আইনজীবী, আমি কোট আনকোট বলছি, সেই আইনজীবী ওএমআর পাবলিশের বিপক্ষে। তাহলে আলটিমেট চাইছেনটা কি? আমাদের একদম নিট অ্যান্ড ক্লিয়ার ভাবে বলছি যে আমাদের ইন দ্যাট টাইম, একদম মিড টাইম বলছি, যে যখন এই আর্গুমেন্টগুলো উঠে আসছিল তখন আমাদের স্কুল সার্ভিসের কমিশনের চেয়ারম্যান দাঁড়িয়েছিলেন এবং স্কুল সার্ভিসের যে দায়িত্বশীল অ্যাডভোকেট, প্রাক্তন জেনারেল অ্যাডভোকেট, তিনি পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন যে আমাদের কোনো হেজিটেশন নেই, চাইলে আমরা যে কোনো মুহূর্তে ওএমআর সহ যা কিছু আছে পাবলিশ করে দিতে পারি। একদম পরিষ্কার ভাষায় বলেছে যে বিচারপতি যদি চাই আমরা ওএমআর যে কোনো সময় পাবলিশ করতে পারি, আমাদের কোনো হেজিটেশন নেই। কারণ একটা বিষয় আপনাকে বলি একদম সূক্ষ্মভাবে, আমি যদি কেউ আমাকে বললো যে আমি চুরি করেছি, কারণ এইটা ধরেন এটিএম কার্ড, এটা আমি চুরি করেছি, কেউ আমাকে বলল, আমি আমার পকেটগুলো সার্চ করে দেখলাম যে আমি অন্যের এটিএম আমার পকেটে অন্তত নেই, তাহলে আমি দায়িত্ব নিয়ে ডাটিয়ে বলতে পারি যে আমাকে কেউ চেক করুক না করুক ডাজন্ট ম্যাটার, কারণ আমার কাছে নেই বা আমি করি। আর যদি কোথাও একটা জায়গায় গিয়ে, কোনো একটা জায়গায় গিয়ে এটা আমার কাছে থেকে যায়, তাহলে স্বাভাবিকভাবে আমি কি বলবো, না আমাকে যেন কেউ চেক না করে। তো প্রশ্ন হলো এটা যে যখন স্কুল সার্ভিস কমিশন নিজে বলে দিচ্ছে যে আমাদের কোনো হেজিটেশন নেই, প্রয়োজনে আমরা ওএমআর বিচারপতি চাইলে দিয়ে দেবো। বিচারপতি ওএমআর চাইবেন না সেটা তো ওনার ব্যক্তিগত ব্যাপার, এ বিষয়ে অত্যুক্তি করার মতো স্পর্ধা বা ক্ষমতা আমার নেই টোটালি। কিন্তু প্রশ্ন এই জায়গায় যে যখন ওএমআর প্রসঙ্গটা চলে আসছে, যেখানে চেয়ারম্যান থেকে শুরু করে স্কুল সার্ভিস কমিশন পর্যন্ত বলে দিচ্ছে যে আমাদের কোনো হেজিটেশন নেই, চাইলে আমরা দিয়ে দিতে পারি,